প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা নিয়মিত আমার যে লেকচার ভিডিওগুলো সেগুলো তোমরা দেখো। এটা আমার খুব ভালো লাগে। তো আমি কিন্তু তোমাদের জন্য যে প্লেলিস্ট একটা নতুন তৈরি করেছি সেটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। আসলে এই প্লেলিস্ট যদি তোমরা নিয়মিত দেখো, তোমরা ফিজিক্সের যে বিভিন্ন যে ভাইভা পরীক্ষা বা ভবিষ্যতে যে ফিজিক্সের যে গুরুত্বপূর্ণ যে তথ্য যেগুলো আছে, বিশেষ করে নিউটনিয়ান মেকানিক্স, সেগুলো কিন্তু তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে এবং তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। তো আশা করি তোমরা আজকের ক্লাসটিও খুব মনোযোগ দিয়ে তোমরা শোনার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। তো আজকে মূলত খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কোয়ান্টিটি নিয়ে আমি আলোচনা করব ফিজিক্সের, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো এটা তোমরা অনেকেই হয়তো বা জানো, কিন্তু তারপরেও আমি আলোচনা করছি যদি তোমাদের একটু ভালোভাবে বোঝাতে পারি বা যাদের কনফিউশন আছে তাদের সেই কনফিউশনগুলো দূর করার জন্যে। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে দেখো, আমি একটি এখানে কোশ্চেন লিখেছি, সেটা হচ্ছে হোয়াট ডাজ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন্ডিকেট। তাহলে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম বোঝার আগে তোমার আগে যেটা জানা উচিত সেটা হলো যে এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা আসলে কি নির্দেশ করে। তো দেখো, আমি এখানে লিখেছি অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন্ডিকেটস the amount and direction of rotational motion of a particle or a rigid body about a chosen reference point or axis. It tells us how much an object is rotating and along which axis. তাহলে বুঝতেই পারছো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অবশ্যই এটা রোটেশনাল মোশনের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ রোটেশনাল মোশন যদি হয়, বিশেষ করে একটা পার্টিকেল হোক বা একটা রিজিড বডি হোক, সেটা যদি কোনোভাবে যদি সরলরেখা বরাবর না গিয়ে যদি একটু সামান্য বেঁকে যায় বা বক্রভাবে যদি তার গতিশীল হয়, তাহলে বক্র হওয়া অর্থই হচ্ছে রোটেশনাল। তো একটা আমি তোমাদের খুব ইন্টারেস্টিং একটা বিষয় বলি, যে এখানে রোটেশনাল মানে কিন্তু এমন না যে ওই পার্টিকেলটা কোনো একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে সম্পূর্ণ ঘুরে আসতে হবে, তা কিন্তু না। যদি সামান্য যদি বেঁকে যায়, কোনোভাবে যদি তার গতির তার মোশনটা যদি একটু বাঁকা হয়, তবেই কিন্তু তোমার ধরে নেবে সেই অংশটুকুই হচ্ছে রোটেশনাল মোশন, এবং সেটার জন্যই কিন্তু তার একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে। তাহলে যখন একটা পার্টিকেলের মোশন যদি কি হয়, আমি এখানে লিখতেছি, ধরো একটা পার্টিকেল যেতে 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 কোনোভাবে একটু বেঁকে গেল, এই যে বেঁকে গেল, এই জায়গাতে বেঁকে গেল, তাহলে এই যে জায়গায় বেঁকে গেল, তোমরা ভালোভাবে মনোযোগ দিবে আশা করি। তো যেই জায়গায় বেঁকে গেল, এই জায়গায় কিন্তু তার একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা কোয়ান্টিটি কিন্তু তার তৈরি হয়ে গেল। তাহলে এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কেন দরকার, তাহলে এই মোশনটাই কিন্তু তার রোটেশনাল মোশন, এখানেই কিন্তু তার রোটেশনাল মোশনটা। তখন এই যে রোটেশনাল মোশন, এই রোটেশনাল মোশন কী পরিমাণ হবে, তার মান কেমন হবে, দেখো তোমরা এখানে এই যে অ্যামাউন্ট অ্যান্ড ডিরেকশন, এবং এই মোশনটা কোন ডিরেকশনে হবে, তার অ্যামাউন্ট কত হবে, এবং এটা কি পরিমাণ রোটেট করবে, হাউ মাস অ্যান অবজেক্ট ইজ রোটেটিং, এবং কোন অ্যাক্সিসকে কেন্দ্র করে রোটেট করছে, এগুলো যদি তুমি জানতে চাও বা তুমি যদি প্রকাশ করতে চাও এই মোশনটাকে, এই পার্টিকেল হোক, এই পার্টিকেলের মোশনটাকে তুমি যদি এই বিষয়গুলো তুমি যদি প্রকাশ করতে চাও তোমার খাতায়, তাহলে অবশ্যই তোমাকে অ্যাঙ্গুলার মোমেন্টামের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এই জন্যই কিন্তু এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টিটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখন 2 নম্বর কোশ্চেনটা তোমরা একটু দেখে নাও। তো 2 নম্বর কোশ্চেনে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে হোয়ার ইজ ইট মোস্টলি ইউজড। আমরা যে অ্যাঙ্গুলার মোমেন্টাম যে আমরা আসলে সম্পর্কে জানব, তো এটা জানার আগে তোমাদের একটু আগ্রহের জন্য বা অনুপ্রাণিত করার জন্য বা কেন এটা আমাদের বোঝা প্রয়োজন, সেটার জন্য কিন্তু আমি এই কোশ্চেনটা তোমাদের এখানে লিখে দিয়েছি, যে হোয়ার ইজ ইট মোস্টলি ইউজড, মানে কোথায় সবচেয়ে বেশি এই অ্যাঙ্গুলার মোমেন্টাম এই কোয়ান্টিটি ব্যবহার হয়। তো দেখো,
প্রথমে কিন্তু দিয়েছি এখানে ক্লাসিক্যাল মেকানিক্স, তার মানে আমরা কিন্তু অলরেডি এই ক্লাসিক্যাল মেকানিক্স, বিশেষ করে নিউটনিয়ান মেকানিক্স, ক্লাসিক্যাল মেকানিক্সের একটা মেকানিক্স, সেটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স নিয়ে কিন্তু আলোচনা করছি। তো তোমরা মনে রাখবে এই নিউটনিয়ান মেকানিক্স কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সের একটা কাইন্ড, মানে প্রকারভেদ। ক্লাসিক্যাল মেকানিক্স কিন্তু আরও আছে, তোমরা হয়তো জানো ল্যাগ্রেঞ্জিয়ান মেকানিক্স আছে, হ্যামিল্টনিয়ান মেকানিক্স আছে। তো আমরা কিন্তু মূলত এই প্লেলিস্টটা কিন্তু নিউটনিয়ান মেকানিক্সের উপরে। তো তোমরা এটুকু মনে রাখবে যে ক্লাসিক্যাল মেকানিক্সে প্রচুর পরিমাণ এই অ্যাঙ্গুলার মোমেন্টাম আমাদের প্রয়োজন, কারণ এটা না বুঝলে তুমি এই যে পার্টিকেলের এবং রিজিড বডি, বিশেষ করে তাদের যে ডাইনামিক্স, রোটেশনাল যে ডাইনামিক্স, সেটা কিন্তু তোমরা কখনোই বুঝতে পারবে না। আচ্ছা, 2 নাম্বার দেখো, 2 নাম্বার হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। তাহলে দেখো কোয়ান্টাম মেকানিক্স তোমরা জানো, কোয়ান্টাম জগৎটা, এই কোয়ান্টাম মেকানিক্সের উপরে আমাকে আলাদা প্লেলিস্ট তৈরি করতে হবে, মানে এটা এতই গুরুত্বপূর্ণ একটা মেকানিক্স। এই বর্তমান যে আধুনিক যে সভ্যতা, বর্তমান যে যুগ, বা বর্তমান যে যত ধরনের রিসার্চ, যত ধরনের অ্যাপ্লিকেশন, কম্পিউটার থেকে শুরু করে চিপ, মাইক্রোচিপ, কোয়ান্টাম, এখন কিন্তু বর্তমানে কোয়ান্টাম তোমার কম্পিউটার আবিষ্কার করার চেষ্টা করছে। তা এখন এই সব কিছু কিন্তু মূলে কিন্তু এই কোয়ান্টাম মেকানিক্স, মানে বর্তমান এই আধুনিক সব কিছু কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের উপরেই কিন্তু নির্মিত। তো এখন এই যে কোয়ান্টাম মেকানিক্স, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়ান্টিটি অ্যাঙ্গুলার মোমেন্টাম। কারণ কোয়ান্টাম জগতে যে সমস্ত পার্টিকেল আছে, এই পার্টিকেলগুলো যদি তুমি স্পিন জানতে চাও, তার অরবিটাল সম্পর্কে জানতে চাও, মোশন সম্পর্কে জানতে চাও, তাহলে অবশ্যই তোমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম অবশ্যই জানতে হবে। না জানলে তুমি কখনোই ওই সমস্ত পার্টিকেলের, তুমি কখনোই এইসব গুরুত্বপূর্ণ বিষয় তুমি বুঝতে পারবে না কখনো। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বার দেখো অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি। তাহলে তো অ্যাস্ট্রোফিজিক্স মানে যে সমস্ত, অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্সের মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য আছে। তো এটার জন্য কিন্তু আমাকে আলাদা প্লেলিস্ট তৈরি করতে হবে। এটা একটা বিরাট ফিজিক্স এবং ব্রড। তোমরা জানো মহাবিশ্বের যত ধরনের তারকা আছে, গ্যালাক্সি আছে, সৌরজগৎ আছে, সব কিছু মিলে কিন্তু এই অ্যাস্ট্রোনমি। তো এই অ্যাস্ট্রোনমিতে ফিজিক্সের যে সমস্ত সূত্রগুলো প্রয়োগ করা হয় বেসিক, সেটা কিন্তু অ্যাস্ট্রোফিজিক্স। তো যাই হোক, এই জায়গাতে কিন্তু তুমি সাপোজ তুমি একটা গ্যালাক্সির মধ্যে তুমি বিভিন্ন গ্রহ নিয়ে তুমি অ্যানালাইসিস করতেছো বা রিসার্চ করতেছো, তাহলে এই গ্রহগুলোর মধ্যে তোমরা জানো রোটেশন আছে, তাদের মধ্যে অরবিটাল মোশন আছে, একটা গ্রহ আর একটা গ্রহের সাপেক্ষে ঘুরছে, একটা তারা আর একটা তারার সাপেক্ষে ঘুরছে। তাহলে এই যে রোটেশনাল মোশন যেহেতু আছে, তাহলে অবশ্যই সেখানে অ্যাঙ্গুলার মোমেন্টামের প্রয়োজন আছে। কারণ আমরা শুরুতে জেনেছি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হতে হলে অবশ্যই সেখানে তোমার সেই মোশনটা হতে হবে কি, সোজা হওয়া যাবে না, সেটা হচ্ছে তোমার একটা রোটেশনাল আকৃতি থাকতে হবে, মানে এক কথায় বাঁকাভাবে ঘুরতে হবে। বাঁকা ঘূর্ণন থাকলেই সেটা কিন্তু রোটেশনাল মোশনের একটা অংশ। আচ্ছা, এরপরে দেখো নিউক্লিয়ার ফিজিক্স। তোমরা জানো নিউক্লিয়ার ফিজিক্সে কিন্তু আমরা জানি যে একটা নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে, নিউট্রন আছে। তখন এই প্রোটন নিউট্রন যখন তোমরা নিউক্লিয়ার ফিজিক্স পড়বে, তখন দেখবে এই প্রোটন নিউট্রন কিন্তু স্থির না, এদের মধ্যেও কিন্তু ভাইব্রেশন আছে, এদের মধ্যেও রোটেশন আছে। তাহলে এদের ভিতরে যদি রোটেশন থাকে, তাহলে অবশ্যই কিন্তু তাদের যে স্পিন, ওই নিউক্লিয়াসে যদি তুমি স্পিন বের করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম সম্পর্কে জানতেই হবে। তার মানে দেখো, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি তুমি না বুঝো, তুমি ক্লাসিক্যাল মেকানিক্স বুঝবে না, কোয়ান্টাম মেকানিক্স বুঝতে পারবে না, অ্যাস্ট্রোফিজিক্স বুঝতে পারবে না, নিউক্লিয়ার ফিজিক্সও বুঝতে পারবে না। ইভেন এরপরে দেখো মেকানিক্যাল অ্যান্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, এখানেও তুমি বুঝতে পারবে না। তার মানে কি, গোটা ফিজিক্সই তুমি বুঝতে পারবে না। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক ফান্ডামেন্টাল। তোমাকে এই কোয়ান্টিটি খুব ভালোভাবে তোমাকে ফিজিক্স এটা কিন্তু বুঝতে হবে তোমাদের। এই জন্যই কিন্তু আমি আজকে তোমাদের এই অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে আলোচনা করার জন্যই কিন্তু এই ভিডিও কিন্তু করতেছি। তো যাই হোক, এখন আমরা ডেফিনেশনে চলে যাই, মানে এখন আমরা জানবো যে আসলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কী। তোমাকে কিন্তু সবার প্রথমে এটাই জিজ্ঞাসা করা হবে বিভিন্ন পরীক্ষায়, ভাইভা পরীক্ষা হোক বা নর্মালি, যে আসলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কী তোমাকে বুঝাতে হবে একজনকে। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কী, তোমাকে তাকে বুঝাইতে হবে। তাহলে দেখো, এই অ্যাঙ্গুলার মোমেন্টাম বোঝার জন্যে আমি একটা এখানে ইকুয়েশন লিখেছি, সেটা হচ্ছে বক্স আকারে দিয়েছি, খেয়াল করে দেখো তোমরা। তো বক্স আকারে যেটা আমি দিয়েছি, তো সেটা হচ্ছে এল ইকুয়াল টু আর ক্রস পি। খুব সহজ। কি এটা দেখো, দি অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যাপিটাল এল
of a particle is defined as the cross product of its position vector. পজিশন ভেক্টরটা অবশ্যই কী হবে, ফ্রম দ্য রেফারেন্স পয়েন্ট, অবশ্যই সেটা রেফারেন্স পয়েন্ট থেকে সেটা পজিশন ভেক্টর হতে হবে, অ্যান্ড ইটস লিনিয়ার মোমেন্টাম পি। তাহলে লিনিয়ার মোমেন্টাম কি সেটা আবার আমি নিচে তোমাদের দিয়ে দিচ্ছি, দেখো পি ইকুয়াল টু এম ভি। তো এখানে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যখন তুমি কোনো ভেক্টর কোয়ান্টিটি নিয়ে আলোচনা করবে, তোমাকে এই ভেক্টরটা কিন্তু অবশ্যই তোমাকে গুরুত্ব সহকারে কিন্তু তোমাকে নিতে হবে। ভেক্টর বাদ দিয়ে কোনো কিছু কিন্তু ডিফাইন করা যাবে না, অবশ্যই সেটা ভেক্টর চিহ্ন দিতে হবে। তো এখানে দেখো তাহলে আমরা কি পাচ্ছি, এল ইকুয়াল টু আর ক্রস পি। তাহলে এটি হচ্ছে আসল ডেফিনেশন। তোমাকে যদি জিজ্ঞাসা করে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম তুমি ডিফাইন করো, তখন তুমি একটা পার্টিকেলের জন্য তুমি এটা লিখতে পারবে, এবং এটাই কিন্তু তোমার সবচেয়ে মূল উত্তর, যে এল ইকুয়াল টু আর ক্রস পি। তবে তোমাকে এখানে অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হবে। তুমি যদি ভেক্টর চিহ্ন বাদ দিয়ে লিখো তাহলে কখনোই তোমার কিন্তু এটা ডেফিনেশন হবে না, এবং তোমাকে বলতে হবে যে আমি যে ডেফিনেশনটা লিখলাম সেটা হচ্ছে একটা পার্টিকেলের জন্য। একটা পার্টিকেলের যদি অ্যাঙ্গুলার মোশন থাকে তাহলে সেই পার্টিকেলটা আমরা এল ইকুয়াল টু আর ক্রস পি আকারে লিখতে পারি, এবং তোমাকে এখানে এক্সপ্লেন করতে হবে যে হোয়াট ইজ আর অ্যান্ড হোয়াট ইজ পি। তাহলে আর তোমাকে বলতে হবে এটা হচ্ছে ওই পার্টিকেলটার যে পয়েন্টে আমরা পার্টিকেলটা আছে ঠিক রেফারেন্স পয়েন্ট থেকে এটা পজিশন ভেক্টর। একটা চিত্র দিয়ে তোমাদের আমি বোঝাই। ধরো এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো, খেয়াল করে দেখো, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে জেড। তো এখন এখানে একটা পার্টিকেল আছে, ধরো পি পি বিন্দুতে একটা পার্টিকেল আছে। তো ওই পার্টিকেলটা যদি আমরা এখন রেফারেন্স পয়েন্ট ধরো এটা 0, তাহলে এই ওটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, এবং ও থেকে সরাসরি পার্টিকেলের যে পজিশন আমরা যে প্রকাশ করি যে ভেক্টর দিয়ে, সেটা আমরা জানি পজিশন ভেক্টর আর। খেয়াল করতে, এটা হচ্ছে কি আর। এখন এই যে আর ভেক্টর, এখন আমি কিন্তু তোমাদের বললাম যে অবশ্যই অ্যাঙ্গুলার মোমেন্টাম হতে হলে ওই পার্টিকেলটার কী থাকতে হবে, একটা রোটেশনাল মোশন থাকতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই পার্টিকেলটার পি বিন্দুতে তার রোটেশনাল মোশন আছে, এবং সেই রোটেশনাল মোশনের জন্যে আমাদের যে লিনিয়ার মোমেন্টামের যে ডিরেকশন সেটা হচ্ছে এটা, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের পি ভেক্টর। তাহলে এই যে পি ভেক্টর এবং আর ভেক্টর, তাহলে দেখো, তাহলে আমরা যখন অ্যাঙ্গুলার মোমেন্টাম যখন আমরা ডিফাইন করব, তো অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিফাইন করার জন্য কিন্তু তোমাদের যখন তুমি এল ইকুয়াল টু আর ক্রস পি লিখবে, তখন কিন্তু তোমাকে ঠিক এইরকম একটা চিত্র দিতে হবে, চিত্র দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এটা হচ্ছে পি, যে পার্টিকেল একটা পার্টিকেল অ্যাঙ্গুলার মোশনে আছে, আমরা ধরে নিচ্ছি ওই পার্টিকেলটার লিনিয়ার মোমেন্টাম পি, আর ওই পার্টিকেলটার রেফারেন্স পয়েন্ট ও থেকে তার পজিশন ভেক্টর হচ্ছে আর, এবং এই আর এবং পি, এই আর এবং পি এর ক্রস প্রোডাক্ট হচ্ছে ওই পার্টিকেলের ওই রেফারেন্স পয়েন্টে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এখন বিষয় হচ্ছে যে তুমি এখানে যে রেফারেন্স পয়েন্টটা তুমি যে নিবে, বিশেষ করে এই যে ও বিন্দু যে তুমি নিলে, রেফারেন্স পয়েন্টটা যে তুমি চুজ করলে, এই রেফারেন্স পয়েন্টটা কিন্তু তোমার ইচ্ছা, তুমি কোন জায়গা থেকে হিসাব করবে সেটা তোমার ব্যাপার। একটা পার্টিকেল রোটেশনাল মোশন আছে, এখন তোমার হিসাবের সুবিধার্থে তুমি কোথায় তোমার যদি এরকম হয় যে তোমার পার্টিকেলটা একেবারেই রোটেশন হচ্ছে, যেমন আমাদের সূর্যের চারপাশে পৃথিবীর যে ঘূর্ণন, তো যদি সার্কুলার যদি মোশন হয় তাহলে কিন্তু আমাদের ঠিক রোটেশনাল অ্যাক্সিসে কিন্তু আমাদের রেফারেন্স পয়েন্টটা নিলে সুবিধা হয় হিসাবের। তার মানে এই না যে তোমাকে রেফারেন্স পয়েন্টটা ঠিক রোটেশনাল অ্যাক্সিসের মধ্যে নিতে হবে, তা কিন্তু নয়। তুমি যে জায়গায় নিবে, যে জায়গায় হিসাব করবে, যেই বিন্দুতে, সেইখানেই সেই ডেফিনেশনটা প্রকাশ পাবে। এখন তোমাদের আমি একটা কথা বলি, যে এখন তুমি এখন অ্যাঙ্গেল এখানে কোনটা ধরবে। এখন দেখো, যখন এল ইকুয়াল টু আর ক্রস পি হবে, এল ইকুয়াল টু যখন আর ক্রস পি হবে, তোমরা দেখো এখানে এল যদি আর ক্রস পি হয়, তাহলে আমরা এই ক্রস প্রোডাক্টটি কীভাবে লিখতে পারি, আর পি সাইন থিটা লিখতে পারি, তাই না, আর পি সাইন থিটা। এবং এই যে আর পি সাইন থিটা করলাম, এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, আমরা জানি দুইটা
যে কোনো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কিন্তু একটা নতুন ভেক্টর হয় এবং এই ভেক্টরটার অবশ্যই একটা ডিরেকশন থাকবে। তাহলে এখন যে নতুন ভেক্টরটা হলো বা এটাই হচ্ছে আমাদের এল, তাই না? এটাই তো এল। এই যে ক্রস প্রোডাক্ট করার পরে যেটা আমরা পাচ্ছি সেটাই কিন্তু এল। তার এই নতুন ভেক্টরটার ডিরেকশন কোন দিকে হবে? তাহলে এই ডিরেকশনটা জানার আগে তোমাকে থিটা কোনটা সেটা আগে জানতে হবে। তো থিটা জানার জন্য তোমরা একটা বিষয় দেখো, আমরা ঠিক এই পি এর ছবিতে দেখো তোমরা চিত্র, আমি যদি এটা চিত্র 1 নাম দিই, সরি, আমি যদি এটাকে ফিগার 1 দিই ইন্ডিকেট করার সুবিধা, এই ফিগার 1-এ তোমরা দেখো, এই ফিগার 1-এ কিন্তু আমরা যেটা করতে পারি, পি এর সমান্তরাল ঠিক আমরা ওই রেফারেন্স পয়েন্টে একটা লাইন ড্র করতে পারি। দেখো পারি কি না দেখো তো, এই যে ঠিক তার সমান্তরাল, পি এর সমান্তরাল আমরা একটা সমান্তরাল একটা লাইন ড্র করলাম। তাহলে কি হলো? তাহলে এই যে আর এর সাথে যে অ্যাঙ্গেলটা, এটাই হচ্ছে আমাদের থিটা। এটা তো আমাদের মনে রাখতে হবে, এটাই হচ্ছে থিটা। তাহলে এটা যদি থিটা হয় এবং আমরা যদি ও বিন্দুতে এল এর ডিরেকশন আমরা যদি জানতে চাই, তাহলে এখন আমাদের আর ক্রস পি, তার মানে কি আমাদের ঠিক সেই নিয়মটা ইউজ করতে হবে। সেটা হচ্ছে তোমার ওই যে স্ক্রু যে রুলটা আছে, রাইট হ্যান্ড স্ক্রু রুল, তাই না? দেখি, সেটাকে বলা হয় হ্যাঁ রাইট হ্যান্ড রুল। হ্যাঁ, রাইট হ্যান্ড রুল আকারে তোমাদের এটা প্রকাশ করতে হবে। তো রাইট হ্যান্ড রুল অনুযায়ী যদি আমরা এখন ডিরেকশনটা আমরা জানতে চাই, আমি আবার ছবিটা ড্র করতেছি এখানে, দেখো তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবে। তাহলে আমাদের একটা পার্টিকেল আছে এইখানে, তাই না? আর আমরা আমাদের রেফারেন্স পয়েন্ট হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট ও, আর পার্টিকেলটার লিনিয়ার মোমেন্টাম হচ্ছে পি। তো এখন পজিশন ভেক্টর কোনটা? পজিশন ভেক্টর হচ্ছে ওই পার্টিকেল ঠিক ও থেকে, এটা হচ্ছে আমাদের পজিশন ভেক্টর। এখন ঠিক আমাদের যে লিনিয়ার মোমেন্টাম আছে, আমরা যেহেতু অ্যাঙ্গুলার মোমেন্টাম নির্ণয় করব এখানে ও বিন্দুতে, আমরা কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম নির্ণয় করব ও বিন্দুতে রেফারেন্স পয়েন্টে। সবসময় রেফারেন্স পয়েন্টে কিন্তু তোমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম হিসাব করতে হবে। তাহলে যেহেতু আমরা ও বিন্দুতে রেফারেন্স অ্যাঙ্গুলার মোমেন্টাম হিসাব করব, তাহলে কি করব? তাহলে আমরা ওই পি এর সমান্তরাল এখানে একটা আমরা ভেক্টর ড্র করব। তোমরা একটা খেয়াল করো, ঠিক পি এর সমান্তরাল, সরি ভালোভাবে ড্র করি, পি এর সমান্তরাল একটা আমরা ঠিক ড্র করলাম। দেখো তাহলে পি এর সমান্তরাল হয়ে গেছে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে আর, এবং এটাও কিন্তু আমাদের একটা পি হয়ে গেল, তাই না? এটা সমান্তরাল, তার মানে কি এইটা হচ্ছে আমাদের থিটা। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে দেখো, তাহলে এখন আমাদের যে ডেফিনেশন আছে, কি ডেফিনেশন আছে? এল ইকুয়াল টু আর ক্রস পি। তাহলে কি আর ক্রস পি, তার মানে আগে আর তারপরে পি, তার মানে কি আমাদের স্ক্রুটা এই পাশে ঘুরবে, প্রথমে আর তারপরে পি, তার মানে এই পাশে না, দেখো তো স্ক্রুটা ঘুরবে এর দিকে না, এই সাইডে ঘুরবে আমাদের স্ক্রুটা। খেয়াল করে দেখো, আমাদের স্ক্রুটা কিন্তু, সরি এই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের স্ক্রুটা কিন্তু ঘুরতেছে আর ক্রস পি, তার মানে এই পাশ দিয়ে ঘুরতেছে। তাহলে এই পাশ দিয়ে যদি স্ক্রুটা ঘুরে, তাহলে খেয়াল করো স্ক্রুটা কিন্তু আমাদের ঠিক উপরের দিকে, এই তলের ঠিক লম্ব বরাবর উপরের দিকে উঠে আসবে, তাই না? তার মানে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম এই যে ও বিন্দুতে, এই ও বিন্দুতে ঠিক আমাদের দিকে লম্ব বরাবর, মানে এই তলের ঠিক লম্ব বরাবর। তা আমরা এখানে ড্র করা খুবই কঠিন, তো বোঝার জন্য আমি একটি ড্র করতেছি, যদিও তোমাদের মনে করে নিতে হবে এটা কিন্তু আসলে আমাদের লম্ব বরাবর এই দিকে, তাই না? আমি একটা দিয়ে দিচ্ছি এল, কিন্তু এই এলটা তোমাদের ধরে নিতে হবে এটা হচ্ছে ঠিক তোমার, তুমি যে এই স্ক্রিনের দিকে তাকাচ্ছ ঠিক তোমার মুখের দিকে বা চোখের দিকে, তোমার চোখের দিকে ডাইরেক্ট লম্ব বরাবর, এটাই কিন্তু আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন এই পার্টিকেলের যদি এই ডেফিনেশন হয়। তাহলে এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা আমি কথা বলেছি এই পার্টিকেলের অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিফাইন করার জন্য। এক হচ্ছে তোমাদের কিন্তু সবসময় রেফারেন্স পয়েন্ট থেকে হিসাব করতে হবে, তুমি কোন জায়গায় আসলে রেফারেন্স পয়েন্ট চুজ করেছো সেটার উপরে কিন্তু তোমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিফাইন করতে হবে। আর এমন না যে একটা পার্টিকেলকে সম্পূর্ণ রোটেশন হয়ে আসতে হবে, তা কিন্তু না। কোনোভাবে যদি রোটেশনাল মোশনের একটু সামান্যতম যদি থাকে একটা পার্টিকেল তার যাওয়ার পথে,
সাপোজ সোজা যেতে যেতে একটু বেঁকে গেল, তার মানে একটু বেঁকে যাওয়া মানে কি তোমরা খেয়াল করে দেখো। আমি এখন আরেকটু ভালোভাবে বলি তোমাদের। একটা পার্টিকেল যাচ্ছে সোজা যেতে 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 একটু বেঁকে গেল, তাহলে এই যে বেঁকে গেল এখানে কিন্তু তার কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। মনে রাখতে হবে এই জায়গাতে তুমি যদি এই যে বেঁকে যাওয়ার পরিমাণটা যদি তুমি যদি এখন মাপতে চাও, পরিমাপ করতে চাও যে কতটুকু তার রোটেশনাল মোশন ওই জায়গাতে, তাহলে তোমাকে কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম অবশ্যই তোমাকে বের করতে হবে। এবং তুমি এটা হিসাব করার জন্য তুমি এখন রেফারেন্স পয়েন্ট কোথায় ব্যবহার করছো, এটা হচ্ছে মূল বিষয়। তুমি রেফারেন্স পয়েন্ট এখানেও ব্যবহার করতে পারো, রেফারেন্স পয়েন্ট এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, তোমার ইচ্ছা। তুমি যে রেফারেন্স পয়েন্ট কেন্দ্র করে তুমি সেই হিসাবটা করবে অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক সেই রেফারেন্স পয়েন্টেই কিন্তু হিসাবটা মিলবে। এবং সব রেফারেন্স পয়েন্টে কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টামের পরিমাণ ডিরেকশন কিন্তু একই রকম নাও হতে পারে। কারণ আমরা জানি রেফারেন্স পয়েন্টে আমাদের যে পজিশন ভেক্টর ওই পার্টিকেলের আর যে তার যে লিনিয়ার মোমেন্টাম, এটার ক্রস প্রোডাক্ট কিন্তু আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবং ক্রস প্রোডাক্ট করার পরে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম পাই সেটা কিন্তু অবশ্যই কী হবে, ডানহাতি যে স্ক্রু রুল আছে সেটা অনুযায়ী কিন্তু ডিরেকশনটা হবে। তো এটা কিন্তু তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে। তা এখন আরেকটা এখানে আমি দিয়েছি দেখো তোমরা উপরে, যে রিজিড বডির জন্য কিন্তু এখানে আমি একটা ডেফিনেশন দিয়েছি। এখন যদি বস্তুটা রিজিড বডি হয়ে যায়, অনেক সময় দেখি একটা গোলক, লোহার গোলক গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, তো লোহার গোলকটা কিন্তু রিজিড বডি। তাহলে এই ধরনের বস্তু যদি তোমার, যেমন পৃথিবী কিন্তু রিজিড বডি ধরা যেতে পারে, পৃথিবীর একটা রিজিড, তাহলে আমরা এই পৃথিবীর যে গতি নিজস্ব অ্যাক্সিসে সে রোটেট করতেছে, এই ধরনের বস্তুর ক্ষেত্রে কোনো রোটেশনাল অ্যাক্সিসের সাপেক্ষে যদি রোটেশন থাকে, তাহলে কিন্তু এখানে তার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ডেফিনিশন কিন্তু আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এল ইকুয়াল টু আই ওমেগা। তো তোমরা হয়তো বা জানো আই ওমেগা কীভাবে আসে, সেটা কিন্তু ওই পজিশন ভেক্টর আর যে ভেলোসিটি ভেক্টর ভি, কারণ ভি কোথায় আছে, পি ইকুয়াল টু এমভিতে আছে দেখো, তাহলে ভি এবং আর থেকে কিন্তু এখানে কিন্তু আই চলে আসে, তাই না, আবার ওমেগা চলে আসে। তাহলে রিজিড বডির ক্ষেত্রে তুমি যদি সরাসরি এল ইকুয়াল টু আই ওমেগা বলো তাহলে কোনো অসুবিধা নেই, কারণ একমাত্র রিজিড বডির জন্যই কিন্তু এই ডেফিনেশন প্রযোজ্য। এবং এখানে এলটা হচ্ছে ভেক্টর আর ওমেগাটা হচ্ছে কিন্তু ভেক্টর। মনে রাখবে তুমি যখন রিজিড বডির ক্ষেত্রে লিখবে এল ইকুয়াল টু আই ওমেগা, আইটা কিন্তু স্কেলার, ওমেগাটা হচ্ছে ভেক্টর, এটা তোমরা মনে রাখবে। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। রিজিড বডির জন্য তোমরা এই ডেফিনেশনটা ব্যবহার করতে পারো। তো এখানে আরও বহু কিছু ইনফরমেশন আছে, তো সেগুলো আমি আলোচনা করছি না। এই এল ইকুয়াল টু আই ওমেগা নিয়ে আরও অনেক কিছু বলা যায়। তো আমি মূলত তোমাদের এই ভিডিওটা তৈরি করতেছি শুধুমাত্র তোমাদের এটাই বোঝানোর জন্যে যে তুমি কিভাবে অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিফাইন করবে, এটাই হচ্ছে মূল বিষয়। এখন আমরা একটা এক্সাম্পল দেখব, তাহলে এক্সাম্পল দেখে আমরা একটু ক্লিয়ার হব। তোমরা দেখো, তো এক্সাম্পলটা হচ্ছে, ধরো একটা পার্টিকেলের ভর হচ্ছে 2 কেজি, এম এর মান, মুভস ইন এ সার্কেল অফ রেডিয়াস 0.5 মিটার। তাহলে সে এমনভাবে মুভ করছে ঠিক সার্কেলের মতো, যেটা রেডিয়াস হচ্ছে 0.5 মিটার, উইথ এ স্পিড অফ 4 মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা একটা বিষয় দেখো, একটা পার্টিকেল যদি একটা সার্কেলে মুভ করে, ধরো এটা এম, তাহলে সার্কেল যদি এটা তোমার কী হয় 0.5 মিটার রেডিয়াস হয়, তার মানে কি, ঠিক এটা আমরা ধরে নিচ্ছি, এই যে সার্কেল ধরে নিচ্ছি একটা, তা এটা তো তোমার রোটেশনাল মোশন, তাই না, এটা সার্কেল হচ্ছে। তো এই সার্কেলে তোমার কী বলা হচ্ছে, রেডিয়াস যদি 0.5 হয়, তাহলে আমরা এটা এখন কি বলা হচ্ছে, এখানে স্পিড আছে 4 মিটার পার সেকেন্ড। তোমরা জানো রোটেশনাল যদি কোনো পার্টিকেল যদি ঠিক সার্কুলার মোশনে যদি মুভ করে, তাহলে তার স্পিড এটা কিন্তু স্পর্শক বরাবর তার ডিরেকশন হবে, মনে রাখবে স্পর্শক বরাবর। তাহলে এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, তাই না, এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেট ইটস অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট দ্য সেন্টার অফ দ্য সার্কেল। দেখো তাহলে রেফারেন্স পয়েন্ট কিন্তু এখানে বলে দিয়েছে, এই প্রবলেমটাতে বলে দেওয়া আছে যে তোমার রেফারেন্স পয়েন্ট তোমাকে ঠিক এই সার্কেলের সেন্টারে তোমাকে চুজ করতে হবে। তাহলে আমাদের এটাই হচ্ছে ও, এবং তাহলে এটাই হচ্ছে আমাদের পজিশন ভেক্টর, তাই না, খেয়াল করে দেখো, তাহলে এটাই হচ্ছে আমাদের পজিশন ভেক্টর আর। আর তাহলে এখন পি কোন দিকে, তাহলে আমরা জানি পি ইকুয়াল টু, এটা যদি ভর হয় এম, তাহলে আমরা জানি পি ইকুয়াল টু কি, পি ইকুয়াল টু এম ভি, পি ইকুয়াল টু এম ভি।
তাহলে এটাই, তাহলে ভি এর ডিরেকশন যেদিকে, পি ইকুয়াল টু এমভি বলতে এই পি এর ডিরেকশন কিন্তু সেদিকে। তাহলে এখন আমরা যদি এখন এটার অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করি, তাহলে ঠিক তোমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করবে। কোথায় অ্যাঙ্গুলার মোমেন্টামটা বের করবো? অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু বের করবো আমরা রেফারেন্স পয়েন্ট ওতে। এটা মনে রাখতে হবে কিন্তু তোমাদের, এটা কিন্তু ভুল করা যাবে না। তোমরা অনেক সময় মনে করো কি অ্যাঙ্গুলার মোমেন্টাম মনে হয় এই পয়েন্টে ইউজ করতে হয়, কোন পয়েন্টে দেখাই, এটা তোমাদের ভুল হয়। এই পয়েন্টে, ওই পয়েন্টে আমরা কখন করব? যদি আমরা রেফারেন্স পয়েন্ট সেখানে চুজ করি। এম এর জায়গায় যদি আমরা রেফারেন্স পয়েন্ট আমরা নিই তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমাদের এখানে রেফারেন্স পয়েন্ট হচ্ছে সার্কেলের সেন্টারে। তাহলে সার্কেলের সেন্টারে যদি হয় তাহলে তুমি তো অন্য জায়গায় তুমি হিসাব করতে পারবে না, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে সার্কেলের সেন্টার থেকে হিসাব করতে হবে। তা এখন সার্কেলের সেন্টারে তুমি যদি হিসাব করো তাহলে করো, তাহলে এল ইকুয়াল টু কী লেখা যায়? আমরা এল ইকুয়াল টু কী জানি? আর ক্রস পি। এখন এখানে যেহেতু সার্কেল তোমরা দেখতে পাচ্ছ, আমরা যদি এখানে ঠিক ওই পি এর সমান্তরাল যদি এখানে একটা আমরা ভেক্টর ড্র করি, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি না? দেখো তো 90 ডিগ্রি হচ্ছে। তার মানে কি এখানে যে সাইন থিটা আসবে আর ক্রস পি, আর পি সাইন থিটা, সেটা কিন্তু 90 ডিগ্রি মানে কি 1 হয়ে যাবে। তাহলে 1 হয়ে গেলে কি হবে? তাহলে তাহলে আমরা শুধুমাত্র লিখতে পারি এল ইকুয়াল টু এম ভি আর। এই যে দেখো তোমরা এটা জানো, এই যে এল ইকুয়াল টু আর এম ভি, মানে সাইন থিটা এখানে কিন্তু লেখা হয়নি। এরপরে তুমি মান বসিয়ে দাও, মান বসে কী পাচ্ছি? 4 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। খেয়াল করে দাও, 4 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে এখন যদি আমরা ডিরেকশন জানতে চাই তাহলে কী হবে? তাহলে ওই সার্কেলে যদি তুমি ঠিক ওই রাইট হ্যান্ড রুল তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে দেখবে আর ক্রস পি তোমার স্ক্রুটা ঠিক তোমার চোখের দিকে উপরের দিকে আসবে। তার মানে ওই প্লেনের ওই যে রেফারেন্স পয়েন্ট ও আছে ছিল, এই যে রেফারেন্স পয়েন্ট ও ছিল ঠিক এখান থেকে আমাদের ঠিক লম্বা বরাবর, মানে আমাদের দিকে আমরা যে দেখতেছি স্ক্রিনে ঠিক চোখের দিকে লম্বা বরাবর হবে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করলাম, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তোমাদের কয়েকটা বিষয় তোমাদের খুব সতর্কতার সাথে মনে রাখতে হবে, যেগুলো কনফিউশন তৈরি হয়। একটা হচ্ছে তুমি থিটা এখানে কিভাবে নির্ণয় করবে, থিটা কোনটা হবে, এটা কিন্তু অনেক সময় তোমরা ভুল করো। অনেক সময় তোমরা যেটা করে ফেলো যে এখানে যদি পার্টিকেলটা থাকে, এটা যদি তোমার আমাদের পি হয়, এটা যদি পজিশন ভেক্টর আর হয়, তো এখানে কিন্তু অনেক ধরনের কোণ আছে। দেখো এখানে এই সাইডেও কোণ আছে, এখানেও একটা কোণ, এখানেও একটা কোণ, আবার এই পারপেন্ডিকুলার এটাও একটা কোণ। তাহলে তোমাদের বুঝতে হবে এই জায়গাতে কিন্তু কনফিউশন করা যাবে না, অ্যাঙ্গেলটা সুন্দরভাবে কিন্তু তোমাকে চুজ করতে হবে। আচ্ছা, 2 নাম্বার, অ্যাঙ্গুলার মোমেন্টাম তুমি কোন বিন্দুতে তুমি বের করতে চাচ্ছ সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্টটা কি? ঠিক পজিশন ভেক্টরের যে ইনিশিয়াল পয়েন্ট, যেখান থেকে পজিশন ভেক্টরটা তৈরি হবে, শুরু হবে। তাহলে এখন এই রেফারেন্স তোমার পজিশন যে ভেক্টর, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেখানে তুমি ডিফাইন করো, যে জায়গাতেই তুমি ডিফাইন করো না কেন, তোমার অবশ্যই পজিশন ভেক্টরের যে ইনিশিয়াল পয়েন্ট, সেই পয়েন্টটাই হচ্ছে তোমার হিসাব করার মেন জায়গা। সেখান থেকেই তোমাকে ওই যে রোটেশনাল মোশন যে পার্টিকেলটা আছে তোমার কীরকম হবে সেটা বোঝা যাবে, এবং কতটুকু হবে, কোন ডিরেকশনে হবে, সব কিছু কিন্তু বোঝা যায় ওই জায়গা থেকে। আরেকটা বিষয় তোমাদের আমি বলে রাখি, এই যে এক্সাম্পলটা এখানে দেওয়া হয়েছে এটা কিন্তু সার্কুলার মোশনের ক্ষেত্রে। তো একটা পার্টিকেলের মোশন সবসময় যে সার্কুলার হবে তা কিন্তু না। একটা পার্টিকেল কিন্তু কি হয়, একটু বেঁকে গিয়ে আঁকাবাঁকা করেও কিন্তু চলতে পারে। তাহলে এই যে আঁকাবাঁকা প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম মান কিন্তু ভিন্ন। তাহলে এক একটা জায়গায় তার মোশনের এক এক রকম মান, এবং এক এক জায়গায় আমরা রেফারেন্স পয়েন্ট চুজ করে আমরা কিন্তু সেটা হিসাব করতে পারি। তো এই জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম আসলে মূলত মানে সম্পূর্ণ একটা বস্তু ঘুরে আসতে হবে, সম্পূর্ণ একটা ঘূর্ণন থাকতে হবে তা কিন্তু না। সামান্য ঘুরলেও কিন্তু সেখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম তৈরি হয়। এই যে তোমাদের যে কনফিউশন জায়গাগুলো, এগুলো কিন্তু তোমাদের দূর করতে হবে, এগুলো কিন্তু কনফিউশনগুলো তোমাদের মধ্যে রাখা যাবে না। তো আশা করি এই ক্লাসটি অবশ্যই তোমাদের উপকারে আসবে, আমি বিশ্বাস করি। তো যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে বা বোঝার কোথাও প্রবলেম থাকে, অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের
হেল্প করব। তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা কমেন্টে লিখেও জানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো এরপরে ইনশাল্লাহ আমরা আরেকটি সুন্দর একটি ফিজিক্সের নিউটনিয়ান মেকানিক্সের একটা টপিকস নিয়ে অবশ্যই আমি আলোচনা করব তোমাদের সাথে। তো সবাই তোমরা ভালো থাকো, ধন্যবাদ।